স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ওপাশ থেকে উত্তর আসে। পোস্টকারী কে সেটা বলার নিয়ম নেই, কিন্তু আগের পোস্ট যে আইডি থেকে এসেছিল কাউন্টার পোস্টও একই আইডি থেকে এসেছে। আর দ্বিতীয় পোস্টে আসল সত্যটা বেরিয়ে আসায় আগের পোস্ট ডিলিট করা হয়েছে। নিউজ ফিডে ছড়িয়ে পড়া দাসদিদের পক্ষের কাউন্টার পোস্টটা দেখে চোখ কপালে ওঠে তুল্যর। চোখ তুলে দেখে টিভিতেও একই নিউজ। সোফায় বসা থেকে বোনের ঘরের দিকে এক প্রকার ছুট লাগায় ও। তৈয়বালফেজ ছেলেকে চলে যেতে দেখলেন এক পলক। সিগারেটে টান দিয়ে আবারও মনোযোগ দিলেন টিভিতে। তুল্য বোনের রুমের দরজায় এসে দেখে তাথই ড্রেসিং টেবিলে বসে হেয়ার ড্রায়ারে চুল শুকাচ্ছে। নিজেকে স্থির করে ও ভেতরে ঢুকতে ঢুকতে বলল, নিউজ দেখেছিস? তুল্য থামে। তাথই আয়নায় ভাইয়ের দিকে তাকালো একবার, আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল ও। কাজ শেষ করে হেয়ার ড্রায়ার টেবিলে রাখলো তাথই। তারপর এগুলো তুল্যর দিকে মাথা উঁচু করে ওর চোখে চোখ রেখে বলল, তোর মনে হয় আমার নিউজ দেখার প্রয়োজন আছে? তুল্য জবাব দিতে পারে না। তাসদিদকে নিয়ে অটুট বিশ্বাস তাথইয়ের চোখের তারায় তারায়। সেটা আগে অনুভব করেছে ও। বুঝো বারান্দায় শুয়ে রোদ পোহাচ্ছিল, সেখান থেকেই আওয়াজ করলো ও। তুল্য চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। তাথই বিছানা থেকে হেডফোন, ফোন আর অয়েন্টমেন্ট হাতে নিয়ে বারান্দায় এগোলো। চেয়ার সদৃশ দোলনায় বসে গিয়ে হেডফোন কানে গুঁজল। গ্রিলে পা ঠেকিয়ে বসে মুগ্ধ চোখে হাতের কাটা ছেঁড়া দেখতে দেখতে বলল, ডু ইউ লাভ মি তাথই? তাথই হেসে ফেলল। অয়েন্টমেন্ট হাতে ছুঁয়ে দিতেই চোখ ভরে ওঠে ওর। ও একা একাই বলতে থাকে, কি করে তোমায় ভালোবাসি বলতাম তাসদিদ? জেনে বুঝে নিজেকে রিঙ্কির পরিস্থিতিতে আমি কি করে ঠেলে দিই বলো? ভালোবাসি বলার পর তোমার ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা আমার সহ্য হতো না, তাই হয়তো আমার সাহসটা হয়নি। পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারলেও তোমার সামনে নিজেকে এতটুকু সাহসী করে তুলতে পারিনি আমি। তোমায় ভালোবেসে তোমার সামনে ক্রমশ ভীত হয়ে পড়ছি। কিন্তু তুমি তো সাহসী তাসদিদ, তুমিই না হয় আমাকে বলো তুমি আমায় ভালোবাসো। ডু ইউ লাভ মি তাথই? এর পরিবর্তে তুমি না হয় আমাকে জিজ্ঞেস করো, উইল ইউ ম্যারি মি তাথই? অ্যান্ড আই প্রমিস ইউ তাসদিদ, আই প্রমিস ইউ, সেদিন আর কোনো লুকোচুরি না, কোনো ভয় না, আমি নির্ভয়ে নির্দ্বিধায় পুরো পৃথিবীকে জানাবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি ভালোবাসি তোমায় তাসদিদ। তাথই চোখ বেয়ে জল গড়ায়। কাঁদতে কাঁদতে ক্ষতগুলোতে মলম লাগাতে থাকে ও। কানে গোজা হেডফোনে বেজে চলেছে, ये इश्क तुम न करना, ये रोग ही लगा है, दफन खुद करे है फिर शोक भी मनाए। ये इश्क तुम न करना, ये रोग ही लगा है, दफन खुद करे है फिर शोक भी मनाए, फिर शोक भी मनाए हैं। आशिकों के दिल में ये आस भी लगाए, फिर आस को बुझा के ये आग भी लगाए, फिर आस को बुझा के ये आस भी लगाए। ফজর নামাজ থেকে ফিরে প্রীতিকান্নিসের বারান্দায় বসল তাসদিদ। ঘরের ভেতর থেকে মিসেস ওয়াশিরের ক্ষীণ তেলওয়াত শোনা যাচ্ছে। ওয়াশির সাহেব হাঁটতে গিয়েছেন তামজিদ কোচিংয়ে। তাসদিদ হাঁটুতে দুহাতের কোনোই ঠেকিয়ে কপালে ভাঁজ ফেলে বসে রইল। সবটা ক্রমশ স্বাভাবিক হয়ে আসলেও কেটে যাওয়া দিনগুলোর কথা মাথা থেকে নামছেই না ওর। কী ভেবে ঘরে গিয়ে মানি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল তাসদিদ। সবে প্রীতিকান্নিসের বাইরে পা ডাকতে যাবে, খাকি পরা এক মধ্যবয়স্ক লোক সাইকেল নিয়ে দাঁড়ালো ওর সামনে। ওকে দেখে বলল, মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক জবাব দিল তাসদিদ। লোক তার ব্যাগ থেকে একটা খাম ওর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। খামের ওপরের বিভাগীয় সিল দেখে তাসদিদের বুঝতে বাকি রইল না ওটা চেয়ারম্যানের তরফ থেকে এসেছে। ভেতরে কি থাকতে পারে এ নিয়ে আন্দাজ আছে ওর। তবুও বারান্দায় বসে খামটা খুলল তাসদিদ। ওর ধারণা মিলে যায়। ওর ছাত্রত্ব বাতিল নিয়ে যে সতর্কবাণী ওকে পাঠানো হয়েছিল, ওখানে তার প্রত্যাহারপত্র, সাথে সম্মাননা সনদ গ্রহণের জন্য দাওয়াতের কার্ড, আক্ষেপসূচক একটি চিঠি ছিল সেখানে।
বাকি কাগজ দুটো সরিয়ে চিঠিটা হাতে নেয় তাসদিদ। লক্ষ্য করলেও চিঠিতেও আরেকটা কাগজ সংযোজন করা আছে। ওর সাথে হওয়া ঘটনার প্রেক্ষিতে পুরো বিভাগ লজ্জিত, আর সে গ্লানি কিছুটা লাঘব করতে মাস্টার শেষ হওয়ার পরপরই ওর চাকরির জন্য চিঠিতে বলা হয়েছে। তাসদিদ সংযোজনপত্রটা দেখল, নিঃশব্দে হেসে কাগজটা টি টেবিলে রাখল। তাসদিদ 2 হাত একসাথে মুঠো করে, তাতে থুতনি দেখে কিছুক্ষণ সে কাগজটার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে থাকে। তারপর দুটো সাইন করে কাগজ দুটো ঘরে রেখে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ও। ডোরবেল শুনে দরজা খুললেন প্রফেসর। দরজায় দাঁড়ানো তাসদিদকে দেখেই শরীর রীতিমতো জ্বলে ওঠে তার। তাসদিদ কিছু বলতে যাবে তার আগে দরজা লাগিয়ে দিতে উদ্যত হন প্রফেসর সুবোধ। তাসদিদ এক প্রকার থাবা মারল দরজায়, শীতল স্বরে বলল, বেশিক্ষণ নেব না আপনার, আমার শুধু একটা প্রশ্নের জবাব চাই। তোমার জন্য আমার ছেলে বিদেশে নিজের সম্মান শ্রাদ্ধ সব হারিয়ে জেলে দিন কাটাচ্ছে, আর তুমি এক্সপেক্ট করো আই অ্যাম গোয়ান অ্যান্সার ইউ? আমার জন্য? প্রফেসরের রাগ বাড়ে, দরজা আরও জোরে ঠেলতে থাকে সে। তাসদিদ এবার ধাক্কা লাগালো, দরজা পুরোপুরিভাবে খুলে যায়। প্রফেসর টাল সামলাতে না পেরে পিছিয়ে গেলেন। তাসদিদ ভেতরে ঢুকলো, 2 হাত প্যান্টের পকেটে গুজে আরামে দাঁড়িয়ে বলল, আমি জোর দেখাতে শুরু করলে আপনি টিকতে পারবেন না স্যার। তার চেয়ে বরং সোজা শব্দে আমার প্রশ্নের জবাব দিন। কনফারেন্সের আগে কি এমন ঘটেছিল যে আপনি এত সহজে সবটা স্বীকার করে নিলেন? আপনার এমন আমূল পরিবর্তনের কারণ কি? প্রফেসর কিঞ্চিত অবাক হয়। এক হাঁটু বয়সী মেয়ে এসে আগের রাতে তাকে যে ধমকি দিয়ে গেছে, সে মেয়েকে খুঁজতে উনারই তাসদিদের কাছে যাওয়ার কথা, অথচ তাসদিদ নিজেই এসেছে তার খোঁজ নিতে। বিস্ময় সামলে প্রফেসর রাগ নিয়ে বললেন, ভয় পেয়ে কিছু না জানার ভান করছো তাসদিদ? আমার কাছে ভালো মানুষই দেখাচ্ছ। আমার কাছে ভাগ্যিস ভালো মানুষটাই দেখাচ্ছি। এটা আপনার জন্য বাড়তি নাকি? রাগে প্রফেসরের চোখ ভরে উঠল এবারে। একরাশ আক্রোশ নিয়ে বললেন, শোনো তাসদিদ, যতই নাটক করো, তুমি চেনো বা না চেনো, ওই মেয়েকে আমি ঠিকই খুঁজে বের করব। তারপর আমার ছেলের একটা অপমানের হিসাব তুলব তোমার কাছ থেকে। মাস্কের আড়ালে যে রাতে আমার বাসায় কে এসেছিল তা জানতে আমার খুব একটা সময় লাগবে না। ওকে এত সহজে আমি ছাড়বো না, মাইন্ড ইট। কেবলমাত্র মেয়ে শব্দটাতেই আটকে যায় তাসদিদ। প্রফেসরের বলা কথাগুলো সাজিয়ে বুঝতে পারে কোনো মেয়ে আগের রাতে তাকে বাড়ি বই ধমকি দিয়ে গেছে। মাস্ক পরিহিত ছিল, মানে এর চেয়ে বেশি কিছু যে প্রফেসরের কাছে নেই সেটাও বুঝল ও। হাত মুঠো করে নেওয়ার দরুন তাসদিদের চেহারার ভাবটা প্রকাশ পেল না, তবুও সে অভিব্যক্তি বোধহয় বুঝলেন প্রফেসর সুবোধ। তাসদিদ বলল, আমার চেনা হোক বা অচেনা, সে সত্যিটাই সবার সামনে এনেছে, কোনো অপরাধ করেনি, তাই তাকে ছাড়া তো দূর, ধরা এমনকি ছোঁয়ার কথাও মাথাতে আনবেন না স্যার। তাসদিদ ওয়াসিরের তরফ থেকে এটা আপনার জন্য প্রথম এবং শেষ সতর্কবাণী রইল। দয়া করে মনে রাখবেন। প্রখর এক চাউনি রেখে দ্রুত পদে বেরিয়ে যায় তাসদিদ। যাওয়ার আগে সশব্দে দরজা লাগিয়ে দিয়ে যায় ও। অপমানে ক্ষোভে হাতের গ্লাস ছুঁড়ে মারলেন প্রফেসর সুবোধ। সে রাতে ওই অচেনা মেয়ে এসে প্লিজ বলে ওনাকে হুমকি দিয়ে গিয়েছিল, আজ তাসদিদও দয়া করতে বলে ওনাকে হুমকি দিয়ে গেল। রাগে কাঁপন ধরে যায় প্রফেসরের শরীরে। টরেন্টোর জেলে ছেলের অবস্থা কল্পনা করে চোখ ফেটে জল গড়াতে থাকে তার। প্রায় সপ্তাহখানেক পর ক্যাম্পাসে এসে সোজা বিভাগীয় শিক্ষিকার কেবিনে নক করে তাসদিদ। ভেতরে থেকে জবাব আসলো, কামেন। তাসদিদ কেবিনে ঢুকলো। ওকে দেখেই খুশি হয়ে যান শিক্ষিকা। হাতের কাগজপত্র সরিয়ে দেখলেন তিনি। তাসদিদ সালাম দিয়ে বিনীত স্বরে বলল, কেমন আছেন ম্যাম? আরে তাসদিদ, তুমি বসো বসো। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন। আমি জানতাম তোমার এগেনস্টে ওঠা অ্যালিগেশন জলদি সলভ হবে। সো হ্যাপি ফর ইউ। তাসদিদ চেয়ার টেনে বসলো। কাঁধের ব্যাগ থেকে কয়েকটা ফাইল বের করে টেবিলে রেখে বলল, থ্যাংক ইউ ম্যাম, একটু ইমার্জেন্সি নিয়ে আপনার কাছে এসেছি, সময় হবে আপনার? আমি তো তোমাকে আগেই বলেছি তাসদিদ, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। বলো কি বলতে চাও? ব্যাচের সাথে আমি যে প্রজেক্টটা শুরু করেছিলাম সেটা আমি কন্টিনিউ করছি না ম্যাম। স্পষ্টভাবে বলে দিল তাসদিদ।
শিক্ষিকা প্রসারিত চোখে চাইলেন ওর দিকে। একটু সময় আটকে থেকে জোরপূর্বক হেসে বললেন, কি বলছো তুমি? প্রজেক্ট কন্টিনিউ করবে না মানে? জি, আপনি ঠিকই শুনেছেন ম্যাম। কিন্তু তাসদিদ, প্রজেক্টে এক্সপেরিমেন্টাল পোর্শন শেষ, মডিফিকেশনের লাস্ট স্টেজ চলছে। বায়োকম জেনেটিকের সবচেয়ে ডিজায়ার্ড প্রজেক্ট এটা, আর তুমি এই সময় এসে বলছো তুমি প্রজেক্ট কন্টিনিউ করবে না, যখন কিনা এখনই তোমার প্রজেক্ট আরও লেগে পড়ে কাজ করার কথা। তোমার প্রিভিয়াস ইনস্টিটিউশন থেকে অলরেডি একটা ইনভেনশনের জন্য অনার তুমি। তাসদিদ সবই শুনল, কিন্তু ওর চেহারার কোনো বদল ঘটল না। শিক্ষিকা বুঝলেন ও ওর সিদ্ধান্তে অটল। একটা ক্ষুদ্র শ্বাস ফেলে তাসদিদের সিদ্ধান্ত মেনে নিলেন তিনি। বললেন, এই মোমেন্টে এসে কেন পিছিয়ে যাচ্ছ জানতে পারি? আমি সবাইকে না জানিয়ে প্রজেক্টটা করতে চাইনি, কিন্তু এখন সবাই যখন জেনে গেছে আমি এই প্রজেক্টে আছি, তাই আমার পক্ষে এটা আর কন্টিনিউ করা পসিবল না ম্যাম। আই এম সরি। শিক্ষিকা বলার কিছু পেলেন না। এই প্রজেক্ট তাসদিদ স্বেচ্ছায় শুরু করেছিল। সেই ওই যদি নিজে থেকে তা ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়, সেখানে কারো কিছু বলার থাকে না। কাগজপত্র বুঝিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো তাসদিদ। ওর মাথায় আপাতত কেবল একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে। ওর আড়াল থেকে কে প্রফেসর সুবোধকে শাসিয়েছে? কেই বা পেজে পোস্টারকারীকে কাউন্টার পোস্ট লিখতে বাধ্য করেছে? হাজারো ভাবনা ভাবতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়ে তাসদিদ। ক্লাসের বাইরের করিডোর পার করতে গিয়ে আকস্মাৎ কারোর সাথে ধাক্কা লেগে পিছিয়ে যায় ও। সরি বলার আগে সামনের জন নম্র আওয়াজে বলল, সরি। তাসদিদ তাথইকে দেখে অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় ওর বলা সরি শুনে। সরি বলার আদব তাথইর ছিল না, তারপরও আজ দোষটা তাসদিদেরই ছিল। সেখানে তাথই নিজে সরি বলেছে, ব্যাপারটা হজম হলো না ওর। তাথই কুর্তির পকেটে এক হাত গুজে তাসদিদকে আপাদমস্তক দেখে নিল। এরপর স্বাভাবিক স্বরে বলল, কংগ্রাচুলেশনস। ফর জবাবের পরিবর্তে তাথই মৃদু হেসে ওকে পাশ কাটাচ্ছিল। তাসদিদ দ্রুততার সাথে বলল, সেদিন অডিটোরিয়ামে ওভাবে প্রশ্ন করার জন্য সরি। থেমে গিয়ে পেছনে ফিরে তাথই। তাসদিদ এক পা এগিয়ে বলল, আমার মনে হয়েছিল তুমি। আমি আপনাকে ভালোবাসি। প্রসারিত চোখে চায় তাসদিদ। এক মুহূর্তের জন্য মনে হয় তাথই স্পষ্টভাবে ওকে নিজের মনের কথা জানান দিল। ওকে অমনভাবে তাকাতে দেখে তাথই আবারও হেসে ফেলল। বলল, আপনার মনে হয়েছিল আমি আপনাকে ভালোবাসি? তাসদিদ জবাব খুঁজে পায় না, কিন্তু দমেও রইল না। কি ভেবে আরও এক পা এগোলো ও তাথইয়ের দিকে। সাহসী কণ্ঠে প্রশ্ন করে বসা তাথই যেন এটুকুই নিতে পারল না। এক পা পিছিয়ে গেল ও। তাসদিদ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো ওকে। মুখে কিছু না বললেও ওর চোখ জোড়া হয়তো বলছিল, শুধু একবার একটা সুদৃঢ় কারণ খুঁজে পাই, তারপর তোমার প্রতিটা পদক্ষেপের জবাব আমি দেব, তাথই আলফেজ দেব। কিছুটা দূর থেকে টিটু ডাক লাগালো তাসদিদকে। এক পলক তাথইকে দেখে নিয়ে চলে যায় ও। মুচকি হাসলো তাথই। শার্লিও তখন ব্যাগের মধ্যে কিছু খুঁজতে খুঁজতে ওর দিকে এগোচ্ছিল। তাথইয়ের কাছাকাছি পৌঁছে ব্যস্তভাবে বলল, কখন এসেছিস? এই কয়দিন যা গেল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে তাসদিদ ভাই সত্যি সত্যিই হয়তো। শার্লি আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তাথইকে দেখে থেমে যায় ও। তাথইয়ের সামনে তাসদিদকে দোষী ধারণা করার বিষয়ে বলাটা সমাচীন মনে হলো না ওর। তাথই নিঃশব্দে হেসে বলল, দুজনই এক হয়েছিস? ক্লাসে ঢুকে গেল তাথই। শার্লি অবুঝের মতো তাকিয়ে ওর চলে যাওয়া দেখল। সেকেন্ড পাঁচেক সময় নিয়ে কথাটা বুঝলো ও। এর মানে তুল্যও হয়তো তাসদিদকে নিয়ে বিপরীতই ভেবেছিল। ঠিক সেই সময় বল ড্রিবলিং করাতে করাতে ক্লাসে ঢুকছিল তুল্য। ওকে দেখে শার্লি তাড়াহুড়ো করে বলে উঠল, চল তুল্য, দুজনে এক হই। চমকে দাঁড়িয়ে যায় তুল্য। শার্লির দিকে তাকাতেই ও হকচকিয়ে যায়। জিভ কেটে চোখ বন্ধ করে নিল শার্লি। তুল্যর কি হলো? ঠাস করে শার্লির মাথায় চাটি মেরে দিল ও। মুখ বেঁকে বলল, টেনে টুনে পাশ করা সিজিলাস মেয়ে যোগ শেখাতে এসেছে আমাকে, দুজনে এক হবে, যা ভাগ। মাথায় হাত বুলাতে বুলাতে তুল্যর দিকে চেয়ে ক্লাসে ঢুকলো শার্লি। রাগ হলো ওর। তুল্যর জবাব কিংবা মারের জন্য না, নিজে থেকে ওকে প্রেমমূলক কথা বলতে গেছে এই জন্য। রাগে নিজের চুলি টানলো শার্লি। গাল ফুলিয়ে বসে গেল শেষ বেঞ্চে।
আলো দরজার কাছে বেঞ্চটায় বসেছিল। শালের প্রশ্ন আর তুল্যের জবাব ও দুটোই শুনেছে। তুল্যের জবাবে সন্তুষ্ট না হয়ে জানালা দিয়ে বাইরে এক পলক উকি দিল আলো। ফাঁকা করিডোরে দাঁড়িয়ে বল ড্রিবলিং করছে তুল্য। ওর মুখ চোখ জুড়ে এক অদ্ভুত সুখ, ভালোবাসার থেকে ভালোবাসাময় কথা শোনার সুখ। মাঝে আরও কিছুদিন গড়ালো। তাসদিদের মাস্টার্সের ক্লাস এখন প্রায় শেষের দিকে, এ কারণে ক্লাস বাদ দিচ্ছে না কেউই। দুপুরের বিরতিতে টিটুর সাথে সাইকেলে করে ওর হলের দিকে যাচ্ছিল তাসদিদ। দুজনে কথা বলতে বলতে লক্ষ্যই করেনি সামনের গাড়িটা বাঁ দিকেই এগুচ্ছে। না চাইতেও তাসদিদের সাইকেলে ছোটোখাটো একটা সংঘর্ষ হয়ে যায় অত্যাধুনিক গাড়িটার সাথে। পড়ে যাওয়া দিকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয় তাসদিদ টিটু। সাইকেল পাশ কাটিয়ে দ্রুত গাড়ি ব্রেক কষালো টেরেন্স। গাড়ি থেকে নেমে তেড়ে এগোলো তাসদিদ টিটুর দিকে। এসে সোজা তাসদিদের বুকে ধাক্কা লাগিয়ে বলল, দেখে চলতে পারো না ইউ ইডিয়েট। বুকে ধাক্কা পেয়ে এক পা পিছিয়ে যায় তাসদিদ। টিটু পুরোই আহম্মক হয়ে গেছে। যে তাসদিদ ওয়াসিরের নাম দেশের কোণে কোণে ছড়িয়ে গেছে, সে তাসদিদকে কোথাকার কে এসে ইডিয়েট বলে সম্বোধন করছে। উপরন্তু ওর গায়েও হাত তুলেছে। তাসদিদ বুকের দিকে শার্ট ঝেড়ে চোখ তুলে তাকালো। কাটা ছেঁড়া জামা কাপড় বিশিষ্ট ছেলেকে দেখে বুঝলো সে পশ্চিমা বেশভূষার জীবনযাপন করে। হ্যাকগাল হেসে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সরি ব্রো, বুঝতে পারিনি তুমি এদিকে গাড়ি পার করবে। সরি। টিটু অবাক চোখে চায় ওর দিকে। এত সহজভাবে সরি বলা কেউ তাসদিদের কাছে শিখুক। টেরেন্স ঘুরে ঘুরে নিজের গাড়ি দেখল। সাইকেল লেগে গাড়ির একাংশে একটুখানি রং ছেড়ে গেছে। তা দেখে যেন মেজাজ আরও বিগড়ে যায় টেরেন্সের। উঁচু গলায় তাসদিদকে বলল, দেখো তোমার এই সস্তা সাইকেল আমার গাড়ির কি অবস্থা করেছে দেখো। ও আসলেও তো। গাড়ির দিকে তাকিয়ে আফসোস নিয়ে বলল তাসদিদ। উচ্চতায় কিছুটা খাটো হওয়ায় টেরেন্স ঘাড় উঁচিয়ে দেখল ওর আফসোস। তাসদিদ কোমরে হাত রেখে করুণ স্বরে বলল, এখন উপায় মানে তোমার এগেনস্টে আমি কমপ্লেন করব। ক্যাম্পাসের মধ্যে সাইকেল নিয়ে ছোটাছুটি করো গুন্ডাদের মতো। ওই ফটকে চান মুখ সামলে, তুই কেবে অনেকক্ষণ হলো ফটর করছিস দেখছি, কোথা থেকে ল্যান্ড করলি? শান্তর গলা শুনে হাত কপালে নিল তাসদিদ। কপাল চুলকে হাসিটা লুকালো। শান্তকে দেখে টেরেন্স কিছুটা দমে যায়। শান্ত ললিপপ হাতে এগুলো ওর দিকে। ললিপপ মুখে পড়ে হাঁটু গেড়ে বসলো গাড়ির সামনে। গাড়ির রং ছটা জায়গা দেখে নিয়ে টিটুকে বলল, কি রে, কি হয়েছে? কিছু হয়নি, চল ক্লাসে চল। কাঁধে হাত রেখে শান্তকে তুলে দাঁড় করালো তাসদিদ। টিটুকে ইশারা করে এক প্রকার বহল দাবা করে নিয়ে গেল ওকে। টিটু ফোকলা হেসে টেরেন্সকে বলল, বেটা গাড়ি ছাড়ো, গুগলে তাসদিদ ওয়াসির লিখে একটু সার্চ করো, তারপর এসো ওকে ইডিয়ট বলতে, কেমন শালার। শেষে ছোট গলায় একটা গালি দিয়ে স্থান ত্যাগ করলো টিটু। টেরেন্স নিজেই এবার বিমূঢ়। বুক ভরা কষ্ট নিয়ে গাড়ির রং ওঠা জায়গাটা দেখতে লাগলো ও। কিছুটা দূরের কনফেকশনারি দোকানটায় কোল্ড ড্রিঙ্কস হাতে দাঁড়িয়েছিল তাথই। স্ট্রতে চুমুক দিতে দিতে পুরো ঘটনাটা দেখছিল ও। হাতেরটা শেষ করে আরও একটা কোল্ড ড্রিঙ্কস কিনলো তাথই। আচমকায় দুর্বোধ্য এক হাসি ফোটে ওর ঠোঁটের কোণে। গাড়ির অল্পখানি রংচটা অংশ নিয়ে দিনে তারা দেখছে টেরেন্স। ওর কপালের চারপাশটায় ভাঁজ বলে দিচ্ছে এইটুকুর জন্য যেন ওর মান সম্মান সবটুকু নষ্ট হয়ে যাচ্ছে। টেরেন্স ফোন বের করে কল লাগালো কাউকে। পায়চারি শুরু করে দিল। ওর চিন্তার বহর পরক করে দোকান থেকে বেরোলো তাথই। টেরেন্স ফোনে কথা বলতে বলতে গাড়ির একটা দরজা খুলে বাঁ হাত রাখলো। আকস্মাৎ ওর হাত চাপা পড়ে যায়। তীব্র যন্ত্রণায় গগন বিদারে চিৎকার করে ওঠেও। মুহূর্তের ব্যবধানে ওর চোখ ফেটে জল বেরিয়ে আসে। ঘোলাটে চোখে পাশে তাকাতেই দেখে তাথই গাড়ির দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ানো। শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে ও। টেরেন্স ব্যথায় চিৎকার করে তাথইয়ের নাম উচ্চারণ করলো, কিন্তু তাতে বিন্দুমাত্র হেলদোল হলো না তাথইয়ের। স্ট্রতে চুমুক দিতে দিতে নির্বিকার চিত্তে টেরেন্সের চোখের জল আর ব্যথার কারণে মুখের অভিব্যক্তি দেখতে লাগলো ও। সহ্যের বাঁধ ভাঙে টেরেন্সের। চেঁচিয়ে বলল,
দরজা ছাড়ো তাতি। এত লাউড? গাল ফুলিয়ে বলল তাথই। টেরেন্স চোখ মুখ খিঁচিয়ে নিজেকে সামলালো। এই অবস্থায় কার না উচ্চস্বর বেরোবে, তবুও কাতরতা নিয়ে আবারও বলল, গাড়ির দরজা ছাড়ো তাতি। কিন্তু আমি তো তোমার গাড়ির দরজা ধরে নেই টেরেন্স। মাসুম মুখ করে জবাব দিল তাথই। নিরুপায় হয়ে টেরেন্স নিজেই নিজের হাত টান লাগাতে লাগলো। তাথই সব ভনিতা ছেড়ে এবার গম্ভীর গলায় বলল, এ হাতেই তাসদিদের বুকে ধাক্কা লাগালে না তুমি? টেরেন্স অবচের মতো করে চায়, আর তাথই তৃপ্তি নিয়ে ওর বিধ্বস্ত চেহারাটা দেখতে থাকে। চোখের পানিতে টেরেন্সের চোখ মুখ লাল হয়ে উঠেছে। তাথই দরজা থেকে সরে দাঁড়ালো। ছাড় পেতেই ডান হাতে বাঁ হাতটা চেপে ধরল টেরেন্স। তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে এসেছে ওর। তাথই লক্ষ্য করলো টেরেন্সের আঙুলের চাপ লাগা অংশগুলো ক্রমশ কালশিটে হয়ে গেছে, আর সেই লোক ঠোঁট কামড়ে ধরে কষ্ট লাঘবের চেষ্টা চালাচ্ছে। হাতে থাকা ঠান্ডা পানির কাঁচের বোতলটা ও টেরেন্সের আঙুলে ছোঁয়ালো। টেরেন্স একবার ওর দিকে তাকিয়ে নিজেই বোতলটা ধরলো। তাতেই সানগ্লাস চোখে পড়ে আবারও গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। মোবাইল বের করে স্ক্রল করতে করতে বলল, অনেক তো হলো এইডিং, এখন আমি তোমার হাত চাপা কেন দিলাম তার সারমর্ম শোনো। টেরেন্স অবাক চোখে চায়। এক মুহূর্তের জন্য হলেও ও ভেবেছিল হয়তো তাথই ভুলে গাড়ির দরজা বন্ধ করেছিল, কিন্তু তাথইয়ের কথায় স্পষ্ট ও জেনে বুঝেই ওকে আঘাত করেছে। ওকে অবাক হতে দেখে তাথইয়ের প্রতিক্রিয়া বদলায় না। সানগ্লাস খুলে টেরেন্সের হাত থেকে পানীয় নিয়ে নিল ও। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যার তার গায়ে হাত দিতে নেই টেরেন্স, বিশেষ করে তাথই আলফেজের পছন্দের মানুষের গায়ে তো একদমই না। টেরেন্স পাকরুদ্ধ। ঘাড় ঘুরিয়ে একবার তাসদিদকে খুঁজল ও, পেল না। ব্যথার মাঝেও জোরালো হেসে বলল, হোয়াট, তোমার পছন্দের মানুষ? তাথই মুখে কিছু বলল না। ওর নিমিলিত চাউনি দেখে টেরেন্সের তাচ্ছিল্য রয়ে সয়ে আসলো। বুঝতে বাকি রইল না তাথই তাসদিদের বিষয় কতটা সিরিয়াস। টেরেন্স নিজেকে সামলালো, স্বর হাতে নামিয়ে বলল, দ্যাট গাই, তোমার ওই ছেলেটাকে পছন্দ? ইন এভরি ইউনিভার্স। ইউ লাভ হিম তাথি? ইন এভরি ওয়ে ওয়ান ক্যান। টেরেন্স খেপে যায়। তাসদিদের ওই ঘামে ভেজা শার্ট আর ভাঙাচোরা সাইকেল দেখেই ও ধরে নিয়েছে ও মধ্যবিত্ত ঘরের সন্তান। সেখানে আলফেজ গ্রুপের উত্তরসূরি তাথই আলফেজ কিনা তার প্রেমে পড়বে, এমনটা কি করে হতে পারে ভাবনায় আসে না ওর। হাতের ব্যথা ভুলে গেল ও। খেঁচানো আওয়াজে বলল, হোয়াট ননসেন্স, হি ইজ জাস্ট এ কমন ম্যান। কোথায় তুমি আর কোথায় ওই ছেলে? ও তো। হাত তুলে টেরেন্সকে থামিয়ে দিল তাথই। কোল্ড ড্রিঙ্কের বোতল গাড়ির ওপর রেখে বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, তাসদিদের এগেইনস্টে কথা বলতে আমি কাউকে অ্যালাউ করি না টেরেন্স। প্রথমবার বলে হাতের ব্যথা দ্রুত ভুলে গেছো, পরের বার একই ভুল করলে না হয়তো এমন কিছু হবে যেটা তোমাকে সারা জীবন মনে রাখতে হবে। বাট তাথি, তোমার মামি? There is no but and listen টেরেন্স, ওই মহিলা আমার মা না। সে নিজের লাভের জন্য তোমাকে এক প্রকার আমার পেছনে লেলিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে এনশিওর করছি এতে তোমার কোনো লাভ হবে না। এরপরেও আমার পেছনে পড়ে থেকে নিজেকে মেরুদণ্ডহীন প্রমাণ করো না। আমার অন্যরূপ দেখার আগেই তুমি বরং অন্য রাস্তা মাপো, বেটার ফর ইউ। তাথই আঙুল উঁচিয়ে বলল। গাড়ির উপর থেকে বোতলটা হাতে নিয়ে চোখে সানগ্লাস পরে চলে আসছিল ও। কি ভেবে আবারও পেছনে ফিরে বলল, আর হ্যাঁ, তাসদিদ থেকে দূরে থাকো। কেউ আমার পেছনে পড়লে আমি সামলে নেই, কিন্তু কেউ তাসদিদের পেছনে পড়লে আমার সেটা সহ্য হয় না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। স্ট্রতে চুমুক দিতে দিতে স্থান ত্যাগ করলো তাথই। নিজের গাড়ির কাছে এসে ব্যাক সিটে কাঁধের ব্যাগটা রাখলো। বুজোর গলার বেল্ট ছেড়ে দিয়ে ফোন বের করে রাস্তার জ্যামের অবস্থা দেখতে লাগলো। কিছু সময়ের মধ্যে আলো আসলো সেখানে। মৃদু বেগে দৌড়াচ্ছে ও, পরনে সুতির 3 পিস, হাতে চাকরির বই। ওকে দেখে তাথই মোবাইল পকেটে পড়ল। সানগ্লাস খুলে হাসি মুখে বলল, আরে আলো, তুমি এখনো ক্যাম্পাসে, বাসা যাওনি? হ্যাঁ, ওই তোমার সাথে একটু আলাদা করে কথা ছিল, তাই। আমার সাথে আলাদা করে কথা? কি কথা? ক্লাসে বলনি কেন? প্রয়ণ করে ভ্রু কুঁচকালো তাথই। আলো কখনো এভাবে ওর সাথে কথা বলে না, কখনো এমন আড়ষ্টতা দেখায় না, বরং উল্টো এই আলোই সব সময় ওকে সামলেছে। আলো কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল,
কথা বলতে, আবদারই বলতে পারো। হ্যাঁ বলো না। তো তুমি তুমি পরশু একবার আমাদের বাড়িতে আসতে পারবে তাথই? তাথই আবারও অবাক হয়, তবুও বিস্ময় আড়াল করে জোরালো হাসলো ও বলল, কি ব্যাপার আলো, 3 বছরে এই প্রথমবার আমাকে দাওয়াত করছো? এনিথিং স্পেশাল? আলোর চোখ মুখে আরও বেশি অস্বস্তি দেখা গেল এবারে। তাথই উকি দিল ওর মুখের দিকে, বলল, কি হয়েছে আলো, কোনো সমস্যা? আসলে ওই দিন আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। যতদূর শুনেছি ছোটখাটো করে ওই দিনই হয়তো বিয়েটাও। বাহ আলো, তুমি বিয়ে করে নিচ্ছ? এতটা উত্তেজিত হয়েও না তাথই, তুমি ছাড়া আর কাউকে বলছি না। তাথইয়ের উত্তেজনাকে থামিয়ে দেয় আলো। তাচ্ছিল্যে হেসে মলিন করে নেয় চেহারাটা। ধরাছোঁয়ার বাইরের এই তাথইয়ের যমজ ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ার মতো বোকামোর কথা মনে পড়ে ওর। মনে পড়ে যায় তল্লোর সঙ্গ পাওয়া সে একটা মুহূর্ত। আগে পরে হলেও ওকে তো সে মায়া কাটাতেই হতো। এই ভেবে আবারও মলিন হাসলো আলো। তাথই সবটুকু উত্তেজনা মোমবাতির মতো নিভে যায় নিমেষে। আলো মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি তো জানো তাথই আমার পরিবারের অবস্থা কেমন। পরিবারের হাল না ধরে এ সময় বিয়ে করার ইচ্ছে আমারও নেই, কিন্তু সুমি ম্যাম নিজে গিয়ে মাকে বলেছেন ছেলের বাবার আমাকে পছন্দ। উনি নাকি এটাও বলেছে যদি বিয়েটা হয় তাহলে বিয়ের পর আমার পড়াশোনার সমস্তটাই ওনারা দায়িত্ব নেবে। আর তার কাছে ছেলের পরিবার সম্পর্কে জেনে মা দ্বিমতের সুযোগই পায়নি। তার মতে আমার মতো নিম্নবিত্ত ঘরের মেয়েকে অমন দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন লোক তার ছেলের বউ বানাতে চেয়েছেন। এটাই নাকি অনেক। সব দিক ভেবে মা নিজেও রাজি হয়ে গেছে, আর আমাকেও। তাথই বুঝলো আলোর মন খারাপের কারণ। এটা পরিবারের কথা ভেবে যোগ্য ছেলে পেয়েও মন থেকে বিয়েতে মত দিতে পারছে না। মৃদু হেসে আলোর হাত ধরল তাথই, বলল, দেখো আলো, এত চিন্তা করো না। বিয়ে তো এক না একদিন তোমায় করতেই হতো। তুমি 2-4 বছর পর যাকে বিয়ে করবে সে যে তোমার প্রতি, তোমার ফ্যামিলির প্রতি সাপোর্টিভ হবে তার কি গ্যারান্টি আছে বলো? তার চেয়ে বরং রিস্কটা এখনই নিয়ে ফেলো। সুমি ম্যাম অনেক ভালো একজন মানুষ। উনি যদি তোমার জন্য কাউকে ভেবে থাকেন সে নিঃসন্দেহে তোমার যোগ্যই হবে। এ নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। ম্যামের পছন্দ করা মানুষটাকে নিয়ে আমারও সন্দেহ নেই তাথই। খুব কাছ থেকে না চিনলেও তাকে যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, আমার মনে হয় না সে আমার পরিবারকে কখনো হেয় করবে। তুমি চেনো তাকে আমাদের ক্যাম্পাসের? ঝলমল চোখ ভরা আগ্রহ নিয়ে শুধালো তাথই। ওর প্রশ্নে আলো হাত কচলাতে শুরু করে দেয়। তাথইয়ের দিকে না তাকিয়ে একরাশ অস্বস্তি নিয়ে বলল, হ্যাঁ, ক্যাম্পাসেরই মাস্টার্স ফাইনাল ইয়ারের টপার তাসদিদ ওয়াসির। তাসদিদের নামের সাথে গাড়ির সংঘর্ষের বিকট শব্দ কানে আসে তাথইয়ের, কিন্তু পাশে তাকালো না। আকাশ সমবিস্ময়ে আলোর দিকে তাকিয়ে রইল। তাথইয়ের চোখ পেয়ে নোনা জল গড়ায়, চারপাশ ঝিম ধরে যায়, শ্বাস আটকে আসার উপক্রম হয়। আওয়াজ শুনে আলো রাস্তার দিকে তাকিয়েছে। পিচ ঢালা পথে রক্তের দাগ। সামনেই তীব্র গতিতে একটা সিএনজি ছুটছে। তার পেছন পেছন দুজন ছাত্রও ছুট লাগিয়েছে। 2-4 জন পথচারী রিক্সাওয়ালা দৌড়ে এগোচ্ছে মাঝ রাস্তায়। সেখানে পড়ে থাকা প্রাণটা কোনো মতে শ্বাস নিচ্ছে যেন। তার ধবধবে লোমশ শরীরটা রক্তাক্ত। সে দৃশ্য দেখে আলোর চোখ ভরে ওঠে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হয়, বুঝো। আলোর অস্ফুট স্বরে উচ্চারণ করা বুঝো শব্দটায় হুঁশে ফেরে তাথই। মাঝ রাস্তায় পড়ে থাকা ধবধবে সাদা লোমের ছোট্ট শরীরটা রক্তাক্ত, নির্জীব প্রায়। একটা ছেলে সে শরীর জড়িয়ে ধরে সিএনজি ডাক বলে চেঁচাচ্ছে। ছেলেটার হাতেও রক্ত লেগে শুকিয়ে উঠেছে। তাথই শরীর অচল হয়ে পড়েছে যেন। ওর দূর থেকেই দেখলো প্রায় নিষ্প্রাণ হয়ে আসা চোখ জোড়া ওর দিকেই। কোলে তুলে নিতেই গলার বুঝো লেখা বেল্ট চোখে পড়ে তাথইয়ের। তাথই সব ভুলে যায়। বুঝো বলে পাগলের মতো চিৎকার করে ওঠে, ছুট লাগায় সেদিকে। আলো কাঁদতে কাঁদতে ওর পেছন পেছন ছুটল। তাথই বুঝোর কাছে পৌঁছে ওকে ঝাঁকিয়ে অনবরত বলতে থাকে, এই বুঝো, কি হয়েছে তোর? তোর কিচ্ছু হবে না, ইউ উইল বি কমপ্লিটলি ওকে। একদম ভাবিস না, হ্যাঁ? তুই তো আমার ভালো বুঝো, তাই না ডুড? এই যে দেখ, আমি আছি তো, দেখ বুঝো, বুঝো এই যে আমি। অতি নিভৃতে হলেও বুঝো তখনও শ্বাস নিচ্ছিল। অমন পাগলমি দেখে বাকিরা তাথইকে সরিয়ে দেয়।
আলো বারবার করে বলছিল বুঝো তাথইয়ের পোষ্য। কেউ কানে তোলেনি। নিজেরাই সিএনজি নিয়ে যায় হাসপাতালে। হাত পা ছেড়ে দিয়ে রাস্তার মাঝে বসে অবুঝের মতো ওদের চলে যাওয়া দেখলো তাথই। ও কেমন অসহায়ের মতো করে বসে থাকতে দেখে আলো শব্দ করে কেঁদে দিল। কয়েকবার ডাকলো তাথইকে, কোনো সাড়া নেই। তাথই কাঁদছেও না। আলো নিজেও ওর সামনে বসে গেল এবারে। তাথইকে শক্ত করে জড়িয়ে ধরে কম্পিত স্বরে বলল, তাথই বুজুর কাছে যাবে না? তাথই যন্ত্রমানবের মতো করে মুখ তুলে চায়। আলো কোনো মতে বলল, পেট ক্লিনিকে। তাথই যেন প্রাণ ফিরে পায়। দিশেহারার মতো এদিক ওদিক দেখে, উঠে দাঁড়ায়। আলো রিক্সা ডেকে ওকে সাথে করে পৌঁছায় হাসপাতালে। পুরোটা রাস্তা আলো লুকিয়ে লুকিয়ে কেঁদেছে আর প্রার্থনা করেছে বুঝোর যাতে কিছু না হয়। কিন্তু তাথই অস্থির। হাসপাতালের গেটে রিক্সা থামলেও ছুটে নেমে যায়। আলো ভাড়া মিটিয়ে পেছন ফিরতেই দেখে করিডোরে বুঝোকে শুইয়ে রাখা হয়েছে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।